বগুড়া জেলা বিএনপির সভায় মতবিনিময় সভায় তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা শেষে যাবেন টাঙ্গাইলে। আজও কুমিল্লার 3টি স্থানে জামায়াতের নির্বাচনী জনসভা। 14 গ্রাম উপজেলা মাঠের সমাবেশে যোগ দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোলায় নির্বাচনী প্রচারকালে বাকবিতণ্ডার জেরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত 10 জন। রূপগঞ্জের যুব দলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উত্তরবঙ্গে আজও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে সকালে বগুড়ায় জেলা বিএনপির এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সেখান থেকে তারেক রহমান রওনা দেবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলায় একটি পথসেবায় সভায় অংশ নেয়ার কথা রয়েছে তাকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার শাহজাহানপুর এলাকায় জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন বিএনপি চেয়ারম্যান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। আর সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন। সরাসরি চলে যাচ্ছে সুজনের কাছে। সুজন, তারেক রহমানের কখন আসার কথা রয়েছে, আর নেতাকর্মীরাই বা কি বলছেন যারা জড়ো হয়েছেন, জানতে চাই আপনার মাধ্যমে। এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়ার মহাসড়কের পাশে। তারেক রহমান আর কিছুক্ষণ পর এখানে আসবেন এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছেন। এবং আমি কিছুক্ষণ আগে খোঁজ নিচ্ছিলাম, তারেক রহমান তিনি যে হোটেলে গত দিন বগুড়ার সদর রাখবেন না এবং ঘোরাঘুরি করবেন না, যে কোনো মুহূর্তে কিন্তু ঘটনা ঘটতে পারে। জানেন যে রোডের উপরে গাড়ি চলাচল করছে, দয়া করে আপনারা সবাই রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেরুল সুজন এবং জানাচ্ছিলেন বগুড়া শাহজাহানপুর থেকে সেখানকার সবশেষ খবরাখবর। আজও কুমিল্লার 3টি স্থানে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে 14 গ্রাম উপজেলা মাঠে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জামায়াতের আমিরকে 14 গ্রাম উপজেলা মাঠের সমাবেশে যোগ দিয়েছেন কিনা এখন পর্যন্ত, এবং আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্যপত্র পেয়েছেন? জামায়াতের আমির কিছুক্ষণ আগেই 14 গ্রামের কুমিল্লা 10 আসন 14 গ্রামের যে আজকের জনসভাটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে শুধু জামায়াতের আমির নয়, এখানে এসেছেন 11 দলীয় জোটের যে শরিকরা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 14 গ্রামের জনসভার মঞ্চে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি কিন্তু ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত রয়েছেন। ডাকসুর ভিপি সাদিক কাইমও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেছেন এবং তারা বলছেন নানা প্রতিশ্রুতি এবং তারা নানা ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরছেন, আবার সেগুলোর বিষয়ে তারা আশ্বাস দিচ্ছেন। আর এখানকার যদি সমাবেশের উপস্থিতির কথা বলি, আমরা গতকাল থেকে দেখেছি বেশ কয়েকটি উপজেলা, বেশ কয়েকটি আসনেই মূলত জামায়াত ইসলাম তাদের এই জনসভা করেছে। সেখানেও যেমন মানুষের বা তাদের জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, অংশগ্রহণ দেখেছি, আজকে 14 গ্রামেও এসে আমরা কিন্তু ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। এই 14 গ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। শুধু যে মাঠের বাইরেও কিন্তু যে যেখানে পেরেছেন সেখানেই তারা দাঁড়িয়ে এই সমাবেশ দেখছেন এবং বক্তারা কি বলছেন সেগুলো শুনছেন। পুরো ঢাকা চট্টগ্রামের যে হাইওয়েটা রয়েছে মাঠ লাগোয়া, সেই হাইওয়ের উপরে আমরা দেখছি হাজার হাজার মানুষ, তারা সেখান থেকে দাঁড়িয়েই মূলত এই সমাবেশটিকে দেখছেন। এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার জন্য মূলত তাদের এই অপেক্ষা, তারা সেই শফিকুর রহমানের বক্তব্যের জন্য মূলত অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরে হয়তো তিনি মঞ্চে ভাষণ দেবেন, জাতির
চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে হয়তো কথা বলবো। আগামী দিনের যে রূপরেখা, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই সব বিষয়গুলো তুলে ধরবেন। মূল এর পাশাপাশি যদি বলি, তারা কিন্তু গত কয়েকদিন ধরে যে এলাকাগুলোতে সমাবেশ করেছে সেখানে সব জায়গায় তারা বলার চেষ্টা করেছেন দুর্নীতি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুশাসনের ভিত্তিতে দেশ গড়ার কথা বলেছে। এছাড়া তারা বারবার সব জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে যেমন ভোট চেয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য তারা গণভোটে হায়ের পক্ষে জনগণকে থাকার আহ্বান জানিয়েছেন। তো আজকেও এই 14 গ্রামে হয়তো সেই বার্তায় দিবেন জামায়াতের আমির, এমনটাই ধারণা করা হচ্ছে। অনেক জামায়াতের আমির যুক্ত হয়েছেন 14 গ্রাম মাঠের, এবং সে বিষয়ে সবশেষ খোঁজখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খোঁজখবর রাখতে নাবিস্কো এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, আপনার মাধ্যমে জানতে চাই আসলে প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং এর বিস্তারিত তথ্যপাত্র কি আছে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। মূলত প্রার্থীরা চেষ্টা করছেন একেবারে ভোটারদের দরজায় যাওয়ার জন্য, এবং সেই সঙ্গে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরবের সঙ্গে সরাসরি একটু কথা বলি, তার সঙ্গে একটু মানুষের যেহেতু আপনি স্বতন্ত্র প্রার্থী, মানুষের কাছ থেকে সারা কেমন? আমি যেখানেই যাচ্ছি এলাকার জনগণ আমাকে মাটির সন্তান হিসাবে আমাকে অভিনন্দন জানাচ্ছে এবং আমার গণসংযোগে এলাকার মানুষ অংশগ্রহণ করছে। আমি বিশ্বাস করি এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। আপনার যারা প্রতিপক্ষরা রয়েছেন তারা বলছেন যে চাঁদাবাজি এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা, এবং এর পিছনে আপনার এক ধরনের ইন্ধন রয়েছে বলে বলা হচ্ছে। আপনি আসলে কি বলবেন, এবং আপনি নির্বাচিত হলে এই কারওয়ান বাজার থেকে শুরু করে এই অঞ্চলে চাঁদাবাজি মুক্ত হবে কিনা? এই এলাকায় আমি যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকায় আমি চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকের উপর একদম 0% টলারেন্স, আমি এই এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, এবং শুরুতে যদিও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন, পরে জোটের জন্য এই আসনটি মূলত তাকে বিএনপি পিপল ওয়ার্কার্স পার্টি সাইফুল হককে আসনটি ছেড়ে দেয়। সব মিলিয়ে জমজমাট নির্বাচনী প্রচারণা, এবং প্রার্থীরাও তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগের যেমন ব্যাখ্যা দিচ্ছেন, তেমনি তারা আগামীতে একটি মানুষের জন্য একটি বসবাসযোগ্য নগরী করারও প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেক ধন্যবাদ আরিফিন শাকিল। এবার আমরা একটু তাকাতে চাই ভিন্ন আরেকটা পাশে, রাজধানীতে যেখানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খোঁজখবর রাখবো উত্তরার দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায়। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? ঢাকা 18 আসনের যে নির্বাচনী প্রচারণা একেবারে জমজমাট নবম দিনের মতো আজকের প্রচারণা চলছে, এবং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে বিএনপি মনোনীত যে 18 আসনের প্রার্থী SM জাহাঙ্গীর, তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন এবং বেশ কিছুক্ষণ ধরেই তার এই প্রচারণা অংশ নিয়েছে। এবং এলাকাবাসী থেকে শুরু করে যারা ভোটাররা রয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু অনেক। এই এলাকায় নানান রকমের সংকট রয়েছে, সেই সংকটগুলো তিনি মানুষের কাছ থেকে শুনছেন এবং আশ্বাস দিচ্ছেন যেন সেগুলো নিরসনে ভবিষ্যতে কাজ করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি জনসভা নিয়ে তিনি আসছেন, জনগণের কাছে পৌঁছেছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। যমুনা টেলিভিশন থেকে লাইভে ছিলাম। আপনি বলতেন যে এখন পর্যন্ত মানুষের ধারে ধারে গিয়েছেন, কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন মেনে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি কিন্তু সবসময় একটা কথা বলার চেষ্টা করি, এই যে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এটার জন্য কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে যুদ্ধ করেছি, সাধারণ মানুষও কিন্তু সেই যুদ্ধটা করেছে। যার কারণে সাধারণ মানুষের এক্সপেকটেশন অনেক রিচ। তারা মনে করে যে আমরা যেটা অর্জন করেছি সেটা আমরা ধারণ করব এবং ধারণ করে 12 তারিখে আমরা ভোট দিতে যাব
এবং আমার প্রার্থীকে আমি ভোট দিব, অর্থাৎ তিনি যাকে যোগ্য মনে করেন তিনি সেই প্রার্থীকে ভোট দিবেন। এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি দেখেন আমরা কিন্তু অর্গানাইজড ওয়েতে আমরা কোনো প্রচারণা করতেছি না, কিন্তু যেখানে যাচ্ছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হয় বিএনপি মানুষ আশা করে। এবং এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি যেহেতু আপনি বিল দেন আপনি সেবা পেতে বাধ্য, আপনি সেবা পাবেন, সেবা আমরা কনফার্ম করবো। আর জননিরাপত্তার ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে আমরা সামাজিক নিরাপত্তাটার জোর দিচ্ছি। আমরা প্রতিটা মানুষকে সামাজিকভাবে নিরাপত্তা বলে নিয়ে আসবো ইনশাল্লাহ। 12 তারিখে বিএনপিকে তারা বিজয়ী করবে, ধানের শীষকে বিজয়ী করবে। শুনছিলাম যে গ্যাস সংকট সহ নানা রকম সংকটের কথা তারা বলছিলেন, সেই সাথে কিন্তু ধন্যবাদ রেদওয়ান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রচার গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্ম পরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। জামালপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাগর ফরাজি। সাগর, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন আর কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আজকে প্রায় 10 দিন হতে চলল নির্বাচনী প্রচারণার। আমরা দেখেছি সকল প্রার্থী ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি রশিদপুর এলাকায়। এই এলাকায় আসলে যিনি বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, তিনি কিন্তু তার উঠান বৈঠকের পাশাপাশি মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং কি তাদের কাছে ভোটও প্রার্থনা করছেন। পাশাপাশি বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে মানুষের সেটিও কিন্তু সমাধানের চেষ্টা করছেন। তো যদি বলে থাকি যে এই প্রচারণা কিন্তু একটি উৎসব মুখর আমেজে সৃষ্টি হয়েছে, শুধু এইখানেই নয়, এই জেলার যে প্রায় জেলার যে 7টি উপজেলা রয়েছে, পাশাপাশি 5টি আসন রয়েছে, আসনে কিন্তু আসলে সেইভাবেই প্রচারণা চলছে। পাশাপাশি খুব ভালো প্রচারণা আমরা লক্ষ্য করেছি। তো আমি যদি একটু কথা বলতে চাই, এখানকার যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, তার সাথে আসলে এবার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আর কত ভাগ আশাবাদী আপনি? আর আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ জামালপুরের প্রেক্ষাপটে আমরা মনে করি এখনো ভালো আছে, অনেক ভালো আছে। আমরা নির্বাচনী পরিবেশ ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু আমরা যেটা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী ওনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে নির্বাচন নিয়ে অভিযোগ তৈরি করার চেষ্টা করছেন এবং মানে অযথা কিছু অভিযোগ দাঁড় করাচ্ছেন, যেগুলো আসলে নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে মনে হয় না আমাদের। আমরা যেটি আহ্বান জানাই যে এটা আমাদের দীর্ঘ 17 বছর সংগ্রামের ফসল, একটা সুষ্ঠু নির্বাচন। আমরা আশাবাদী যে তারা অভিযোগ থেকে সরে মাঠে রাজনীতিতে আসবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত কিন্তু জামালপুরের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আচরণবিধি মেনেই কিন্তু প্রার্থীরা যার যার প্রচারণা করছেন। কিছুটা অভিযোগ মুখোমুখি বা মুখের কথাই হলেও সেটি কিন্তু আমরা মাঠে দেখেছি খুব শান্তিপূর্ণ পরিবেশ। তো সব মিলিয়ে জামালপুরের পরিবেশ এবং নির্বাচনী পরিস্থিতি যদি বলতে চাই একদমই সুন্দর রয়েছে। আগামীতে যারা প্রার্থী বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে নানা ধন্যবাদ সাগর ফরাজি জামালপুর থেকে যুক্ত থাকার জন্য, নির্বাচনী প্রচারণার খোঁজখবর রাখার জন্য। ভোলায় নির্বাচনী প্রচারণায় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টপগি ইউনিয়নের মুলায়ুৎপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা 2 আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিল তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টপগি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল হালিমের সঙ্গে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় উঠান বৈঠকের সময় নাম পরে ঘোষণা নিয়ে
যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়, আর এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিবার বা দলীয় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিটিং এর মধ্যে হেগুলো অনেক হস্তাহস্তি হয়েছে, রাগারাগি হয়েছে, এবার হেরে মারছে। আমার স্বামীও মার খেয়েছে, আমার এক বাঘিনা মার খেয়েছে। হাসান যে লোকটা আমগুলো ডিলিট করে গিয়ে দূরে গিয়ে আমার সভাপতির কলার ধরছে ওরা, হ্যাঁ সবুজ রে। তখন আজার ভাই সামনে ছিল পরে ডেকে দা, তো আজার ভাই সর তুলেছিল, হ্যাঁ তাদের বুকের মধ্যে একটা খুশি লাগে। কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জুলাই গণঅভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন, আপনারা তাহের ভাইয়ের সাথে আছেন। ইনশাআল্লাহ তাহের ভাইকে আমরা সংসদে পাঠাবো। 11 দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক। চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। মিয়ানমারের নির্বাচন ঘিরে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 170 জন, জানিয়েছে জাতিসংঘ। বিশ্বস্ত সূত্র থেকে বেসামরিক হতাহতের এই হিসাব পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। গেল মাসের ডিসেম্বর থেকে ভোটের চূড়ান্ত ধাপ পর্যন্ত আকাশপথে মোট 408টি হামলা চালিয়েছে সামরিক বাহিনী। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে নির্বাচনকে সামরিক বাহিনীর সাজানো বলে উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক। দেশের বড় অংশে ভোট গ্রহণই সম্ভব হয়নি, আর কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচনের কারণে সেনাবাহিনী সমর্থিত ইউএসটিপি বিপুল ভোটে জয় পেয়েছে বলে মনে করছেন অনেকে। আর আগেই বহু দেশ ও মানবাধিকার সংগঠন এটিকে প্রহসনের নির্বাচন হিসেবে নিন্দা জানিয়েছে। ইসরায়েলের আয়রন বিমের পর এবার আলোচনায় অস্ট্রেলিয়ার লেজার ওয়েপন অ্যাপোলো। ক্ষুদ্রাকৃতির এই ড্রোন ধ্বংসে বিশেষ পারদর্শী যন্ত্রটি, এর সাহায্যে মিনিটে গড়ে 20 থেকে 30টি ড্রোন ভূপাতিত করা সম্ভব। তবে এর ব্যবস্থাপনা ব্যয় প্রচলিত যে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট তার চেয়ে অনেক কম। প্রতিবার খরচ হয় মাত্র 1 থেকে 10 ইউরো। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরেই এমনই বিকল্প খুঁজছে ইউরোপীয় দেশগুলো। আর এরই মধ্যে নেদারল্যান্ডস আর জার্মানির মতো দেশ দিয়েছে ইতিবাচক সাড়াও। নেই বিস্ফোরণের বিকট আওয়াজ কিংবা আলোর ঝলকানি, অদৃশ্য থেকেই নিঃশব্দে নিভৃতে শত্রুপক্ষের টার্গেটে হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই সমরাস্ত্র। অ্যাপোলো নামের এই লেজার অস্ত্র তৈরি করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রো অপটিক সিস্টেমস ইওএস। প্রতিষ্ঠানটির সিইও ডক্টর আন্দ্রেয়াস শভের মতে, শত্রুর ড্রোন হামলা মোকাবেলায় প্রচলিত রকেট, ক্ষেপণাস্ত্র কিংবা বন্দুকের তুলনায় অনেক বেশি কার্যকর এই লেজার ওয়েপন। এই অস্ত্র তীব্র শক্তি সম্পন্ন আলোর রশ্মি বা লেজার বিম নিক্ষেপ করে, ফলে ড্রোনের ভেতরকার কাঠামো গলে যায় এবং নিমেষেই সেটি মাটিতে বিধ্বস্ত হয়। আমাদের তৈরি এই অস্ত্রের মাধ্যমে মিনিটে 20 থেকে 30টি ড্রোন ধ্বংস করা সম্ভব। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নজরে এসেছে প্রযুক্তিটি। এর অন্যতম কারণ, ক্ষেপণাস্ত্র ছোড়ার চেয়ে এর খরচ বহুগুণ কম।
পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র কিনতে পুরোপুরি ভরসা পাচ্ছে না ইউরোপীয় দেশগুলো। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই কোম্পানিটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকাল আমেরিকা থেকে অস্ত্র সরবরাহকে খুবই সংবেদনশীল মনে করা হয়, তবে আমাদের তৈরি অস্ত্রটির কোনো উপাদানই যুক্তরাষ্ট্র থেকে আসেনি। ন্যাটো সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গেল বছর 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই অ্যাপোলো লেজার ওয়েপন কিনেছে নেদারল্যান্ডস। জার্মানিতে ফ্যাক্টরি প্রতিষ্ঠার কাজ চলছে। পাশাপাশি ইউরোপের আরও 10টি দেশের সাথে নতুন অর্ডার নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।